লন্ডনে আজ বাংলাদেশি রাষ্ট্রদূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগে লাখো মানুষ। প্রিয়া সাহার অন্য উদ্দেশ্য আছে মনে করছে সরকার, আইনি ব্যবস্থার ঘোষণা। এবং 3 মাসে আক্রান্ত 5,500, পাল্টেছে ডেঙ্গুর ধরন। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 12-এর সঙ্গে আছে আমি তারিক মাহমুদ। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। 20 জুলাই চন্দ্রবিজয়, মানব সভ্যতার অন্যতম মাইলফলক। দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহতাকেও ছাপিয়ে শতাব্দীর সবচেয়ে বড় ঘটনা। বিশ্ব রাজনীতির তো বটেই, রকেট বিজ্ঞান আর কম্পিউটার প্রযুক্তির শৈশবে মানুষের অসাধ্য সাধনের ক্ষমতারও নির্দেশক। চন্দ্রবিজয়ের 50 বছর উপলক্ষে আমাদের এই সপ্তাহের বিশেষ আয়োজন চাঁদের গায়ে পা পড়েছে। দেখতে চোখ রাখুন আজ সারাদিন এটিএন নিউজের পর্দায়। এবারে পুরো খবর। লন্ডনে আজ বাংলাদেশের রাষ্ট্রদূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের একটি হোটেলে এই এনভয় কনফারেন্সে ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্বরত 15 জন বাংলাদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং স্থায়ী প্রতিনিধি অংশ নেবেন। মূলত রোহিঙ্গা সংকট সমাধান এবং ইউরোপের বিভিন্ন দেশে শ্রম ও রপ্তানিযোগ্য বাজার খুঁজতে রাষ্ট্রদূতদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাষ্ট্রদূত ও বিভিন্ন মিশনের স্থায়ী প্রতিনিধিদের কাছে তাঁদের সমস্যা ও চ্যালেঞ্জগুলোর বিষয়ে শুনবেন তিনি। এই সম্মেলনে যোগ দিতে শুক্রবার ঢাকা থেকে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে পানিবন্দী মানুষ। জামালপুরের 61 ইউনিয়ন ও 7 পৌরসভার 12.5 লাখ মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকার বেশিরভাগ সড়ক ও রেললাইন ডুবে যাওয়ায় অচল যোগাযোগ ব্যবস্থা। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার উপরে। 9 উপজেলার বন্যা দুর্গত 8 লাখ মানুষ পানিবন্দী। শহর রক্ষা বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে চিলমারী ও রৌমারী উপজেলা। বগুড়ায় যমুনার পানি কমতে শুরু করলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এখনও 3 উপজেলায় প্রায় 82,000 মানুষ পানিবন্দী। শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরের সঙ্গে শেরপুরের সড়ক যোগাযোগ এখনও বন্ধ। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। 20টি ইউনিয়নের প্রায় 1000 গ্রাম প্লাবিত হয়ে 2.5 লাখ মানুষ পানিবন্দী। টাঙ্গাইলে পানিবন্দী 3 লাখ মানুষ। ভুয়াপুর তারাকান্দি সড়কে যান চলাচল এখনও বন্ধ। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমলেও বেড়েছে করতোয়া নদীর পানি। শহর থেকে জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এই শহরের মুন্সিপাড়া, পূর্বান্ধ এবং এর আশেপাশে প্রত্যন্ত এলাকা, প্রত্যেকটি এলাকাতেই কিন্তু আসলে পানিতে প্লাবিত হয়েছে। মানুষজন চেষ্টা করছেন যে তাদের এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার, কিন্তু এমন অবস্থা যে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি এবং কোথাও বা বুক সমান পানি রয়েছে। ফলে এই পরিস্থিতিতে কিন্তু আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তাদের জীবন ধারণ কিন্তু খুবই কঠিন হয়ে পড়ছে। প্রশাসন বলছে 3 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছে, কিন্তু আসলে বাস্তবে সেই সংখ্যা আরও বেশি হবে। এই গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, সাঘাটা, ফুলছড়ি এই 4টি উপজেলার মানুষ ক্ষতিগ্রস্ত। যদিও আজকে পানিটা অনেকটা স্থিতিশীল রয়েছে, কিন্তু যেভাবে প্লাবিত হয়েছে সেই পরিস্থিতি কিন্তু স্থানীয়রা বলছেন যে 1988 সালের পরে এত বড় বন্যা কিন্তু এখানে হয়নি। প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। এটিকে একদিকে মানুষ, তবে স্থানীয়রা তারা তাদের মতো করে মোকাবেলা করার চেষ্টা করছেন। এখানে কয়েকটি বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এই বর্ষার আগে বেড়িবাঁধগুলো যাতে সংস্কার করা হয় প্রতি বছর বর্ষার আগে, এমন দাবি রয়েছে স্থানীয়দের। কারণ
যে বেড়িবাঁধগুলোর যদি ঠিকমতো সংস্কার করা হতো তাহলে হয়তো বা বন্যার ব্যাপকতা এত বেশি হতো না, এমনটি তারা বলছেন। সবকিছু মিলিয়ে এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে চলেছেন এই গাইবান্ধার মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে করছে বাংলাদেশ সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। একই সঙ্গে প্রিয়া সাহার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাম্পের ওভাল কার্যালয়ের ভিডিওটি বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্তদের নজরে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি নাগরিক প্রিয়া সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছেন বাংলাদেশ থেকে 3,70,00,000 সংখ্যালঘু ধর্মের মানুষ নিখোঁজ হয়েছেন। বিশ্ব ধর্মীয় স্বাধীনতা বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের 3 দিনের আয়োজনে ওয়াশিংটনে ট্রাম্পের কার্যালয়ে আসেন বিভিন্ন দেশ এবং সম্প্রদায়ের লোকজন, যারা সবাই নিজের নিজের দেশে সংখ্যালঘুদের দুর্দশার কথা তুলে ধরেন। বাংলাদেশ সরকার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সব ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারেন। একই সাথে আয়োজকরা কেন একজন ব্যক্তি প্রিয়া সাহাকে এরকম অনুষ্ঠানে ডেকেছে সেই প্রশ্নও তোলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রিয়া সাহার বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে সরকার। সকালে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। কেন এই ধরনের অসত্য বক্তব্য তিনি প্রদান করলেন এটাও আমাদের জানা নেই। তিনি আসলে নিশ্চয়ই আমরা জিজ্ঞাসা করব যে কোথায় ঘটনাটি ঘটেছে, কে কার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার আমরা সঠিক তদন্ত করি নাই কিংবা করেছি সেগুলি আমরা অবশ্যই দেখব। আর আমার কাছে মনে হয় এই ধরনের অসত্য খবর দেওয়ার পিছনে নিশ্চয়ই তারও একটা কারণ থাকতে পারে, তার একটা উদ্দেশ্য থাকতে পারে। সেই উদ্দেশ্যটা কি সেটাও আমাদের দেখার বিষয় এখন হয়ে দাঁড়িয়েছে। তা আমরা তাকে অবশ্যই জিজ্ঞাসা করব কোথায়, কিভাবে, কখন হলো, এইটা নিয়ে তিনি সদুত্তর নিশ্চয়ই তিনি একটা উত্তর দিবেন, সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব। আমরা পরীক্ষা করব, তারপরে যদি তার ঘটনা সত্যি না হয় তাহলে আইন অনুযায়ী আমরা যদি যে সিদ্ধান্ত নেওয়া সেটা আমরা নেব। এবার আমাদের বিশেষ আয়োজন। মানব সভ্যতার ইতিহাসে অমর হয়ে আছেন 3 মার্কিন নভোচারী, নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। শুনতে যতটা রোমান্টিক আর থ্রিলিং মনে হয়, বাস্তবে নভোচারী হওয়ার পথটা ছিল ততটাই কঠিন। কেমন ছিল তাদের অভিজ্ঞতা, চন্দ্রবিজয়ের পর কেমন জীবন কাটালেন তারা, জানাচ্ছেন মফিদুল তপু। The first 2 human beings on the moon could simply marvel at this strange environment. চাঁদের বুকে অবতরণ করা প্রথম মনুষ্যবাহী লুনার মডিউলে ছিলেন নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন, আর অরবিটাল শাটলে ছিলেন মাইকেল কলিন্স। I figured that our chances of 100% success were about 50-50. 3 নভোচারী প্রথম জীবনে ছিলেন মার্কিন বিমান বাহিনীর পাইলট। কোরীয় যুদ্ধে অংশ নেওয়া এই 3 জনই ডাক পান নাসার নভোচারী প্রশিক্ষণ প্রজেক্টে। অবশ্য এর মধ্যে আর্মস্ট্রং কোরীয় যুদ্ধের পর সামরিক বাহিনী থেকে অবসর নেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে যোগ দেন নাসায়। আর অলড্রিন এবং কলিন্স নভোচারীদের 3 নম্বর গ্রুপে ডাক পেয়ে বিমান বাহিনী থেকে যোগ দেন মহাকাশ অভিযানে। 1960-এর দশকের মধ্যভাগ থেকেই মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রজেক্ট জেমিনির আওতায় এর বিভিন্ন মিশনে অংশ নেওয়া নভোচারীদের মধ্য থেকেই পরবর্তীতে নীল, বাজ এবং কলিন্সকে বাছাই করা হয় অ্যাপোলো 11 মিশনের জন্য। 400,000 people over 10 years to achieve. নভোচারীদের প্রশিক্ষণের সময়টা ছিল খুবই গোপনীয় এবং কঠোর এক প্রস্তুতি। পরিবার বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র মহাকাশকে ধ্যান জ্ঞান করে পরিচালিত হতে থাকে প্রতিটি মুহূর্ত। বিচ্ছিন্নতার সেই মুহূর্তগুলোর জন্য নভোচারীদের পরবর্তী জীবনে চড়া মূল্যও দিতে হয়েছে। Karen died on the 28th of January 1962. Maybe you just can't find the words. তবে এত কিছুর মধ্যেও যখন চাঁদের বুকে প্রথম মানুষের পায়ের চিহ্ন পড়ে, তখন সবকিছু যেন গৌণ হয়ে যায়। চাঁদের বুক থেকে পৃথিবীকে দেখে আনমনা হয়ে যান নভোচারীরা। নীল সবুজের পৃথিবীটা হয়ে যায় দূরের এক গন্তব্য, নিস্তব্ধতার সমুদ্র যেখানে আছড়ে পড়ে একাকিত্ব নিয়ে। Neil Armstrong reports the clock has started. Roll program is in. অ্যাপোলো 11-র 3 নভোচারী জানতেন আর কখনোই হয়তো ফেরা হবে না পৃথিবীতে, আর দেখা হবে না প্রিয় মুখগুলোর সঙ্গে। তাই অভিযান শেষে পৃথিবীতে ফিরে সম্পূর্ণ নতুন এক জীবনের মুখোমুখি হন তারা।
চন্দ্রবিজয়ের মাত্র বছর চারেকের মাথায় নাসা থেকে পদত্যাগ করে অধ্যাপনা শুরু করেন নীল আর্মস্ট্রং, আর বিমান বাহিনীর চাকরিতে ফেরত যান বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স। He was given the credit and he didn't think he deserved it all. তবে এর আগেই মহাকাশজয়ী এই 3 নভোচারী ঘুরে বেরিয়েছেন সারা বিশ্ব। মহাকাশে মানুষের শ্রেষ্ঠত্বের তথা মার্কিন আধিপত্যের নিশানা উড়িয়ে বেড়ান দেশে দেশে। 1970 সালে ঢাকাতেও এসেছিলেন এই নভোচারীরা। It would be, of course, a huge welcome at the airport, which called for speech. নাসা থেকে বেরিয়ে যার যার মতো পথ বেছে নেন 3 নভোচারী। কলিন্স যোগ দেন মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে, অলড্রিন ফিরে যান বিমান বাহিনীতে টেস্ট পাইলট স্কুলের কমান্ড্যান্ট পদে, আর আর্মস্ট্রং 1979 পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে বেছে নেন নিভৃত জীবন। যদিও পরবর্তীতে নাসার চ্যালেঞ্জার স্পেস শাটল দুর্ঘটনার তদন্তের অংশ ছিলেন নীল আর্মস্ট্রং। He was the man that you saw. মফিদুল তপু, ATN নিউজ, ঢাকা। That was him. চাঁদ আসলে কয়টি? প্রশ্নটি হয়তো বোকার মতো, তবে জ্যোতির্বিজ্ঞানীরা কিন্তু এই প্রশ্ন মোটেই হেসে উড়িয়ে দেবেন না। তারা জানেন সংজ্ঞা অনুযায়ী পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ মাত্র একটি নয়। তাহলে পৃথিবীর চাঁদ আসলে কয়টি? সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ঘুমপাড়ানির এই গানটি শোনাতে গেলে এ প্রজন্মের শিশুরা যদি প্রশ্ন করে বসে, কোন চাঁদ মামাকে ডাকছো, বড়জন নাকি ছোট্ট 2 চাঁদ মামাদের, তাহলে কি উত্তর দেবেন আপনি? কেননা 4G 5G ইন্টারনেটের এই যুগে শিশুরা এমন প্রশ্ন করতেই পারে। ইন্টারনেট ঘেটে তারা জানতে পারে হাঙ্গেরির জ্যোতির্বিজ্ঞানীরা আরও 2টি চাঁদের অস্তিত্ব প্রমাণ করেছেন। তবে বাকি চাঁদ দুটি সাধারণ চাঁদের মতো নয়, তারা মহাজাগতিক ধুলো দিয়ে তৈরি। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিবেদনে জানানো হয়েছে, বিজ্ঞানীরা এমন একটি চাঁদের ছবি তুলতেও সক্ষম হয়েছেন। সেই সময় ওই চাঁদটি পৃথিবীকে প্রায় 2.5 লক্ষ মাইল দূরে থেকে প্রদক্ষিণ করছিল। তবে এই প্রথম নয়, 1961 সালে পৃথিবীর আরও চাঁদ থাকার কথা জানিয়েছিলেন পোলিশ জ্যোতির্বিজ্ঞানী কাজিমিয়ের্জো কোডিলিউস্কি। ওই 2টি চাঁদ পৃথিবীকে নির্দিষ্ট সময় পরপর প্রদক্ষিণ করে চলেছে। আবিষ্কারকের নাম ধরে এই চাঁদ বা ঘন ধুলোর মেঘদের বলা হয় কোডিলিউস্কি ক্লাউডস। বিজ্ঞানীরা জানান, সূর্যের আলো পড়লে এই মেঘ পৃষ্ঠ থেকে আলো প্রতিফলিত হয়, কিন্তু খুবই ক্ষীণ। এ কারণেই খালি চোখে আকাশের বুকে তাদের দেখতে পান না পৃথিবীর মানুষ। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে ন্যাশনাল জিওগ্রাফি। তবে যতটা ভাবছেন ততটা ছোট নয় এই কোডিলিউস্কি ক্লাউডস। পৃথিবীর আয়তনের প্রায় 9 গুণ আকৃতি নিয়ে মহাকাশের বুকে অবস্থান করছে এক একটি ডাস্টমুন। আর তাই সেই ধুলোর মেঘের চাঁদ পৃথিবীতে ডেকে নামালে বিপদ আছে। ধুলোর মেঘে তখন হয়তো আমাদের অস্তিত্বই আর টিকে থাকবে না। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে ডেঙ্গু প্রসঙ্গ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, পাল্টেছে ডেঙ্গুর ধরন। সরকারের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা গেছে অন্তত 5 জন। 3 মাসে আক্রান্ত হয়েছে 5,500-এরও বেশি মানুষ। আর একে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা। আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শফিকুল হকের রিপোর্ট। এবার আষাঢ়ের মাঝামাঝি সময় থেকে চলছে থেমে থেমে বৃষ্টি। জনসচেতনতার অভাব আর অবহেলায় হচ্ছে জলাবদ্ধতা। ফলে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। সরকারি হিসেবে মে মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 184 জন। জুন মাসে তা বেড়ে হয় 1770। চলতি মাসে যার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3,500-এ। জ্বর ছিল 4 দিন ধরে। কাল সন্ধ্যা থেকে প্রচণ্ড জ্বর, 105-এর উপর থেকে নিচে নামে নেই। রাত 12টায় নিয়ে আসলাম। আবার বমি পাশাপাশি কাশি, বমির সাথে হালকা ব্লাড। শনিবার সকালে আমি প্রথম ডাক্তার দেখাই আর কি। গতকাল রাত্রে রিপোর্টটা হাতে পাই, তখন দেখা যায় আমার ডেঙ্গুর আছে আর কি। অন্যবারের থেকে বেশ খারাপ হয়ে আসছে বাচ্চাগুলো। বিশেষ করে দেখা যাচ্ছে সব বাচ্চাই পেটে পানি নিয়ে আসছে, লাংসে মানে ফুসফুসে পানি নিয়ে আসছে। অনেক বেশি পেটে ব্যথা, পেটটা ফুলে যাচ্ছে, লিভারের ফাংশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ডেঙ্গুর ধরনটাও ভিন্ন। জ্বরের মাত্রা কম, র্যাশ দেখা যায় না। অনেকে বুঝতেই পারছেন না যে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। একে শক সিনড্রোম ডেঙ্গু আখ্যা দিয়ে চিকিৎসকরা বলছেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ এটি। ধরন পাল্টেছে বলে তার লক্ষণগুলো কিন্তু অরিজিনাল ডেঙ্গুর মতো নাই। দেখা যায় যে 2-1 দিন জ্বরেই
হঠাৎ করে প্লেটলেট কমে যায়, ব্লিডিং শুরু হয়ে রোগী সিরিয়াস হয়ে যায়। তাতে সমস্যা হয়, আগে যেটা হয়তো রোগী কিন্তু নিজেরাই ডায়াগনোস করে আমাদের কাছে আসতো, আমার মধ্যে ডেঙ্গু হয়েছে, এটা বুঝতো রোগীরা। জ্বর হতো, গায়ে র্যাশ হতো, ব্যথা, এগুলো এখন এতে র্যাশ হয় না। 4-5 দিন পরে যেটা হওয়ার কথা এটা 2-3 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। তাতে সমস্যা যেটা হয়, রোগী 2 দিনের জ্বর বা 3 দিন ঘরে বসে থাকে, মনে করছে ভাইরাস জ্বর, সিম্পল জ্বর, কি আর করবো। সমস্যা কিন্তু ওই জায়গাতেই হচ্ছে। জ্বর হলে গাফিলতি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। জ্বর যদি 3 দিনের মধ্যে না কমে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়। এই জন্যে ডেঙ্গুর ধরনটা একটু পাল্টেছে, এই জন্য অনেক জ্বরের রোগী চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। হাসপাতালে যত রোগী আসছে সবাই কিন্তু ডেঙ্গু না। চিকিৎসকরা যখন ধরতে পেরেছে জিনিসটা, এখানে অযথা আমাদের এটা নিয়ে অযথা আতঙ্কিত হবার বিষয় নেই, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্মায়, তাই নগর কর্তৃপক্ষের পাশাপাশি মশা নিধনে জনসচেতনতার প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিকুল হক, এটি নিউজ, ঢাকা। সংবাদের রিপোর্ট জেনেছি বায়োজিৎ স্টিল বিরতি, আর বিরতির পর যা থাকছে। দিনাজপুরে গৃহবধূ নির্যাতন, বাসর রাতেই ঠাঁই হলো হাসপাতালে। এবং কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত। লন্ডনে আজ বাংলাদেশি রাষ্ট্রদূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগে লাখো মানুষ। প্রিয়া সাহার অন্য উদ্দেশ্য আছে মনে করছে সরকার, আইনি ব্যবস্থার ঘোষণা। এবং 3 মাসে আক্রান্ত 5,500, পাল্টেছে ডেঙ্গুর ধরন। বিরতির পর আমন্ত্রণ নিউজ এট 12-এ। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজধানীর কাঁঠালবাগান ঢালে বাণিজ্যিক ভবন হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভোর 5:30টার দিকে বিস্ফোরণের শব্দ পায় স্থানীয় বাসিন্দারা। এ সময় ভবনটির 4 তলার পেছনের দিকে আগুন দেখতে পায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীদের 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটির 9 ও 10 তলা থেকে 17 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দমকল কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 10 তলা ভবনটিতে কোনো জরুরি বহির্গমন পথ ও আগুন নেভানোর আধুনিক সরঞ্জাম ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা কিন্তু জানলা দিকে বের হয়ে ধোঁয়ায় তারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছিল। হয়তো আরো 5-7 মিনিট পরে হয়তো তাদেরকে আমরা মৃত পেতাম। আল্লাহর অশেষ রহমত, আপনাদের সহযোগিতা, আমরা তাদেরকে লাইভ উদ্ধার করতে সক্ষম হয়েছি। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকেল 5:30টায় তাকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হলে তিনি এই জবানবন্দি দেন। বুধবার পুলিশ মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের হেফাজতে চেয়ে আবেদন করে। একই বিচারক শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাসর রাত সবার জীবনেই স্বপ্নের রাত, অথচ ভালো লাগার সেই রাতই কাল রাত হয়ে দেখা দিল দিনাজপুরের খানসামার এক নারীর জীবনে। স্বামীর পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে সেই নারীর আশ্রয় এখন দিনাজপুর হাসপাতালের শয্যা। হুমায়ুন কবিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের এই মেয়েটি আর 10 জনের মতো স্বপ্ন দেখেছিল ছোট্ট সুন্দর একটি সংসারের। বাবাও অনেক কষ্ট করে যৌতুকের 2 লাখ টাকা জোগাড় করে 29 জুন একই গ্রামের বানগাঁও জামে মসজিদের ইমাম আশরাফুল ইসলামের সাথে বিয়ে দেন তার মেয়েকে। আমি যা দেখছি মেয়ের আমার কোনো আলোচনা নেই, আমি সে নিয়ে হাসপাতালে আইলাম, আমি তার বিচার চাই। বাসর রাতে স্বামী আশরাফুল জোর করে নববিবাহিত স্ত্রীকে পানীয় খাওয়ালে সে অজ্ঞান হয়ে যায়। এরপর আশরাফুল স্ত্রীর ওপর শুরু করে নির্মম নির্যাতন। অ্যাসিড দিয়ে ঝলসে দেয় তার দেহের বিভিন্ন জায়গা, কেটে ফেলে হাতের 2টি আঙুল,
খবর পেয়ে বাবা এসে অজ্ঞান মেয়েকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আমাকে জুলুম করে টাইগার খাইছে, বলতেছে যে আমি একটা ট্যাবলেট খাই। আমি বলছি যে কি ট্যাবলেট খাবে আমাকে দেখাও, আমি এইভাবে বলছি। তারপরে আমি আর কিছুই বলতে পারি না। এখানে আসে 2 দিন পরে আমাদের জ্ঞান ফিরছে। এত বেশি ডিপ বার্ন যেটা ইমপ্রুভ হতে ওরা আরো অনেক বেশি সময় লাগবে। এছাড়াও ওর আরো কিছু কিছু জায়গায় যেমন ওর হাতে মনে হচ্ছে কামড় দিয়েছে। এ ঘটনায় মামলা হলে আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আমরা রিমান্ডের প্রেয়ার দিয়েছি, রিমান্ড হলে আমরা আরো বিস্তারিত আশা করি জানতে পারবো যে কেন বিয়ার প্রথম দিনে কেন এমন কি হলো যে কারণে তাকে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। কুষ্টিয়া সদরে 2 দল মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় এক এসআই সহ 3 পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। 2 দল মাদক ব্যবসায়ী নিজেদের মধ্যে গোলাগুলি করছে এমন খবরের শুক্রবার মধ্যরাতে হোররা এলাকায় পুলিশ পৌঁছালে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে 2টি অস্ত্র ও 5টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ পর্যায়ে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। জৈব পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করে স্বাবলম্বী ঠাকুরগাঁওয়ের রাজ্জাক ও আসমা দম্পতি। দিনমজুর রাজ্জাক এখন আদর্শ কৃষক হিসেবে এলাকায় পরিচিত। তাদের উন্নতি দেখে নিরাপদ ফসল আবাদে অনুপ্রাণিত অনেকেই। এই পদ্ধতি পরিবেশ সুরক্ষায় সহায়ক বলে মত কৃষিবিদদের। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চোখ জোড়ানো ফসল রানীশঙ্কর উপজেলার উত্তরগাঁওয়ের আব্দুর রাজ্জাকের ক্ষেতে। সনাতন পদ্ধতি ছেড়ে 3 বছর ধরে বিষমুক্ত ফসল ফলাচ্ছেন রাজ্জাক ও আসমা দম্পতি। ক্ষতিকর পোকা দমনে তারা ব্যবহার করেন সেক্স ফেরোমন ফাঁদ। গরুর চোনা, তামাক পাতা, নিম পাতা ও ন্যাপথলিন দিয়ে তৈরি বিশেষ উপাদানও তাদের হাতিয়ার। এসবই সাশ্রয়ী, পরিবেশ বান্ধব, আবার ফলনও হয় ভালো। বাজারে বিষমুক্ত সবজি ও ফল ফসলের চাহিদা থাকায় দামও ভালো পান। জৈবিক পদ্ধতিতে আবাদ করে বর্তমানে আমার অনেক টাকার মূল্য কমে গেছে। কীটনাশক কিনতে হয় কম। আগে হয়তো 2 দিন 4 দিন পর আমি স্প্রে করতাম, আর এখন বর্তমান 15 দিন 20 দিন পরে আমার যদি একটা স্প্রে দেই 20-25 দিন পর, তাহলে আমি চলে যাই। সপ্তাহে প্রায় জমিটাতে আমাদের 10 মণ করে পটল উঠত। এখান থেকে আমাদের সংসার প্রায় সচ্ছল হয়ে গেছে। এভাবেই সংসারের অভাব ঘুচেছে এই দম্পতির। তাদের সুখ ও সাফল্য দেখে বিষমুক্ত সবজি ও ফল ফসল আবাদে উদ্বুদ্ধ এলাকার অনেক কৃষক। আমাদের গ্রামের আব্দুল রাজ্জাক কৃষি ক্ষেত পটল, ঝিঙ্গা, তরাই আবাদ করে আগে বিষ কিনতো, এখন বিষ কিনে না, কীটনাশক আর ব্যবহার করে না। কুমড়া করছি, তারপরে এই কল্লা করছি, তারপরে ওই চাল কুমড়া করছি, বটবটি করছি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এই পুলিশ কর্মকর্তাও বিষমুক্ত শাকসবজি চাষে সাড়া ফেলেছেন। আমি যত বড়ই চাকরি করি না কেন, যেখানেই থাকি না কেন, ব্যবসা করি না কেন, আমার বেস থাকা উচিত কৃষির সঙ্গে, এবং কৃষির মধ্যে একটা আন্দোলন নিয়ে আসা যায় যেটা ভবিষ্যৎ পৃথিবীকে, ভবিষ্যৎ বাংলাদেশকে রক্ষা করবে। জৈব ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগও। এতে উৎপাদন খরচ কমে, ফলন হয় দ্বিগুণ, বাজারে দামও বেশি। গরুর মূত্র, ন্যাপথলিন, নিম পাতা, বিষ কাঠালি এগুলো তারা রস করে সবজিতে স্প্রে করার ফলে তারা অনেক এখন লাভবান হচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। জৈব পদ্ধতিতে ফলানো ফসল মানুষ ও পরিবেশের জন্য নিরাপদ। এর আরও প্রসার কামনা করেন কৃষিবিদ ও পরিবেশবিদরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। জানাবো সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বন্যার কারণে রাজধানী ঢাকায় কাঁচা বাজারে লেগেছে দামের আগুন। কাঁচা মরিচের কেজি পৌঁছেছে 200 টাকায়। এ সময় বাজারে সবচেয়ে বেশি যোগান থাকা পটলের কেজি 70 থেকে 80 টাকা।
ঝিঙে ঢেঁড়সের দামও প্রায় একই রকম। কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকার বেশিতে, বেগুনের দাম পৌঁছেছে 90 টাকা পর্যন্ত। সিজনাল বিভিন্ন শাকের দামও 2 থেকে 3 গুণ। বিক্রেতারা বলছেন, দেশব্যাপী বন্যার কারণে কাঁচা সবজির সরবরাহ অনেকটাই কমে গেছে। বিভিন্ন জায়গায় সবজি ক্ষেত এবং সবজির চালান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদের এই পর্যায়ে আরও একবার নিচ্ছি বায়েজিদ স্টিল বিরতি, আর বিরতির পর যা থাকছে। ইরান তেলবাহী জাহাজ আটক করায় গভীর উদ্বেগ যুক্তরাজ্যের। এবং আফ্রিকা নেশনস কাপের শিরোপা জিতেছে আলজেরিয়া। বিরতির পর আমন্ত্রণ নিউজ এট 12-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদারের 186তম জন্মবার্ষিকী আজ। বাংলা 1240 সালের 5 শ্রাবণ কুষ্টিয়ার কুমারখালীর কুণ্ডুপাড়ায় জন্মগ্রহণ করেন হরিনাথ। তার সম্পাদনায় গ্রামবার্তা পত্রিকা প্রকাশিত হতো কুমারখালী থেকে। পত্রিকাটি 1863 সাল থেকে বিভিন্ন পর্যায়ে প্রায় 22 বছর প্রকাশিত হয়। গ্রামবার্তার শুরুতে মাসিক হলেও পরে পাক্ষিক, সাপ্তাহিক এবং পুনরায় মাসিক হিসেবে প্রকাশিত হয়। 40টি গ্রন্থ রচনা করেন কাঙাল হরিনাথ। তার সাহিত্য প্রীতির পরিচয় পাওয়া যায় কবিতা কৌশলী এবং বিজয় বসন্ত শীর্ষক উপন্যাসে। 1876 সালে কুমারখালীতে অক্ষয় কুমার মৈত্রের বাবা মথুরনাথ মৈত্রের নামে কাঙাল হরিনাথের নিজ কুটিরে একটি মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়, যার নাম দেওয়া হয় এমএন প্রেস। ছাপাখানাটি আজও আছে কুমারখালীর কন্ডুপাড়ার কাঙাল কুটিরে, যে কুটিরে বাউল সম্রাট ফকির লালন শাহ বহুবার এসে হরিনাথের সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন। জানাবো আন্তর্জাতিক খবর। ইরান অপ্রত্যাশিতভাবে একটি ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী জাহাজ আটক করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ইরান দ্রুত এই সমস্যার সমাধান না করলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। 4টি যুদ্ধজাহাজ ও একটি হেলিকপ্টার জাহাজটিকে ইরানি জলসীমায় নিয়ে যায় বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীতে আটক দ্য স্টেনা এম্পেরো নামের ওই তেলবাহী জাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। জাহাজটি আন্তর্জাতিক জল আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ ইরানের। তবে আটককৃত জাহাজটি নৌ চলাচল ও আন্তর্জাতিক নিয়মকানুন মেনেই হরমুজ প্রণালী অতিক্রম করছিল বলে দাবি জাহাজটির মালিকানা কর্তৃপক্ষ স্টেনা বালকের। ভারত, রাশিয়া, লাটভিয়া ও ফিলিপাইনের 23 জন ক্রু ওই জাহাজটিতে অবস্থান করছেন। শুক্রবার ইরানের রেভলিউশনারি গার্ড জাহাজটি আটক করে বলে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সে প্রতিবেদনে এসব খবর দেয়। জানাবো খেলার খবর। 1990 সালের পর আবারও আফ্রিকা নেশনস কাপের শিরোপা জিতেছে আলজেরিয়া। ফাইনালে সেনেগালকে 1-0 গোলে হারিয়ে ট্রফি জয়ের উল্লাসে মাতে আলজেরিয়া। শুক্রবার রাতে কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে সেনেগালের বিপক্ষে মাঠে নামে আলজেরিয়া। তখনও খেলোয়াড়দের গা গরম হয়নি। দলে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার না থাকায় এই সিরিজ চ্যালেঞ্জিং মুশফিক তামিমদের জন্য। কয়েক ভাগে শ্রীলঙ্কায় যাচ্ছে টিম বাংলাদেশ। প্রথম ধাপে আজ তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ ও মিরাজ সহ মোট 7 জন ক্রিকেটার দেশ ছাড়ছেন। বিসিবি একাদশের হয়ে খেলার কারণে ভারত থেকে শ্রীলঙ্কায় যাবেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। আর চট্টগ্রামে আফগানিস্তান এই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলায় একদিন পর শ্রীলঙ্কায় যাবেন স্কোয়াডে থাকা বাকি 5 জন ক্রিকেটার। লঙ্কা সফরের আগ মুহূর্তে মাশরাফি ও সাইফুদ্দিনের ইনজুরিতে বড় ধাক্কা লাগে বাংলাদেশ শিবিরে। আর সাকিব ও লিটন দাস বিশ্রামে থাকায় খেলবেন না এই সিরিজে। তাই সব মিলিয়ে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে এই শ্রীলঙ্কা সফর। ফার্স্ট চয়েস প্লেয়াররা এই সিরিজে যাচ্ছে না বিকজ অফ ইনজুরিজ অ্যান্ড আদার ইস্যুস। তো আমার কাছে মনে হয় এই সিরিজটা উইল চ্যালেঞ্জ আস আ লট। আর শ্রীলঙ্কায়
ওদের হোম কন্ডিশনে ইজ গোয়িং টু বি টাফ, বাট আমরা এর আগের সিরিজগুলোও দেখেছি যে উই হ্যাভ ডান ওয়েল দ্যাট, সো আই ডোন্ট ফাইন্ড এনি রিজন ওয়াই শুডন্ট উই ডু ওয়েল দিস টাইম। শেষ করব সঙ্গীত উৎসবের খবর দিয়ে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এটিএন ইভেন্টস এবং সানগ্লো এন্টারটেইনমেন্ট আয়োজিত সঙ্গীত উৎসব। বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে আয়োজিত অনুষ্ঠানে নাচ আর গানের দর্শক মাতিয়েছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই দেশের সংস্কৃতি বিনিময়ের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই নাচের মাধ্যমে দর্শক মাতান ভারতের বিগ বস খ্যাত সানা খান। সঙ্গীতের সুরে সুরে দর্শকদের মুগ্ধ করেন হালের জনপ্রিয় হিপ হপ শিল্পী তাসনিম আনিকা। এ সময় এলআরবির গানে স্মরণ করা হয় ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আয়ুব বাচ্চুকে। আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে সঙ্গীত শিল্পী রাত্রির পরিবেশনা। অনুষ্ঠানে ভারতের সঙ্গীত শিল্পী আঙ্কিত তিওয়ারি অংশ নেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। তবে তার ঘাটতি এতটুকুও বুঝতে দেননি ভারতের রিয়েলিটি শো সারেগামাপায় অংশ নেয়া বাংলাদেশের বর্তমান সিঙ্গিং স্টার নোবেল। নোবেলের সুরের মূর্ছনায় দর্শকদের করতালি আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। শেষ করব নিউজ এট 12, তবে তার আগে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো দেখে নেব আরও একবার। লন্ডনে আজ বাংলাদেশি রাষ্ট্রদূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, দুর্ভোগে লাখো মানুষ। প্রিয়া সাহার অন্য উদ্দেশ্য আছে মনে করছে সরকার, আইনি ব্যবস্থার ঘোষণা। 3 মাসে আক্রান্ত 5,500, পাল্টেছে ডেঙ্গুর ধরন। দিনাজপুরে গৃহবধূ নির্যাতন, বাসর রাতে ঠাঁই হলো হাসপাতালে। কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত। ইরান তেলবাহী জাহাজ আটক করায় গভীর উদ্বেগ যুক্তরাজ্যের। এবং আফ্রিকা নেশনস কাপের শিরোপা জিতেছে আলজেরিয়া। এই ছিল নিউজ এট 12। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং তা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।